মেসি ম্যাজিক ইজ অন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক এবং লিওনেল মেসি আরও একটা হ্যাট্রিক কিন্তু করতেই পারতেন অস্ট্রিয়ার এগেনস্টে। দুটো গোল তিনি করেছেন, বনে গেছেন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। তার গোলের সংখ্যা এখন 18। লিওনেল মেসির ম্যাজিক, আর্জেন্টিনার জয়, সেসব প্রসঙ্গে ডেফিনেটলি কথা হবে এসএ টিভির ওয়ার্ল্ড কাপ শো গোলে। অ্যান্ড দিস ইজ ফাহিম রহমান। আজকে আমাদের অতিথি যিনি, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার এবং একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। আর্জেন্টিনার ম্যাচ গতকালকে কেমন উপভোগ করলেন ইকবাল ভাই? সত্যি কথা বলতে কি, মানে আর্জেন্টিনার খেলা মানে তো একটা উন্মাদনা, ব্রাজিলের খেলা মানে একটা উন্মাদনা। আমরা সারা বাংলাদেশের লোক কিন্তু ওয়েট করি। তো কালকে আপনি সব জায়গায় দেখেছেন যে আসলে একটি স্তব্ধ হয়ে গেছে। আর আমি 86 যখন আমরা ওয়ার্ল্ড কাপ দেখেছি প্রথম, আগেও দেখেছি 86, তখন যে ম্যারাডোনার জন্য যেভাবে মানুষ আসলে যা করেছে, আমি তো এখন এই মেসির জন্য তাই করছে একেবারে। এবং মেসি খেলছেও 86 ম্যারাডোনার মতোই, একাই খেলছে, একাই জেতাচ্ছে। তাই সত্যি কথা যে খুবই ভালো লেগেছে। কালকের ম্যাচটা খুবই ভালো ম্যাচ খেলেছে। আর বিশেষ করে আসলে আমরা যারা মেসি ভক্ত, আমি বেসিক্যালি ব্রাজিল সাপোর্টার, কিন্তু লিওনেল মেসির ফ্যান। আমরা যেহেতু মেসি ভক্ত, আর দেখেন ফার্স্ট ম্যাচটাও মেসি একটা হ্যাটট্রিক করেছে, গত ম্যাচটাও মেসি নির্ভর, মেসি 2টা গোল করেছে। আসলে সত্যিটা মানুষের প্রত্যাশা কিন্তু ডে বাই ডে মেসির প্রতি বেড়ে যাচ্ছে। একেবারেই তো, একেবারে। আচ্ছা, আমরা একটা ম্যাচটা উপভোগ করেছি। জানার ইচ্ছা, মানে বাফুফেতে আপনার আসলে আর্জেন্টিনার ভক্ত বেশি না ব্রাজিলের ভক্ত বেশি? বাফুফেতে দুটি মেরই আছে। মানে পাশাপাশি জার্মানির ভক্ত আছে, জার্মানিরও যথেষ্ট ভক্ত আছে। ওয়েল, সো গতকালকে আর্জেন্টিনা 2-0 গোলে জিতেছে। আমরা গোলগুলো দেখতে চাই। লিওনেল মেসির ট্রেডমার্ক গোল, এবং মনে হচ্ছে যেন বার্সেলোনার মেসিকে দেখছি। প্রথম যে গোলটা করেছে সেখানে লেফট ফ্ল্যাঙ্ক থেকে আলমাডার একটা ডামি, এবং আলমাডার ডামির পরেই লিওনেল মেসির ম্যাজিক সুপার প্লেসিং শট। এবং ঠিক এই ধরনের গোল মেসি তার ক্যারিয়ারে যে কতবার করেছেন, কত শত গোল তার রয়েছে। এবং দ্বিতীয় যে গোলটা হয়েছে সেই গোলটাও মূলত আসলে তিনি নিজেই তৈরি করে নিয়েছিলেন। দারুণ একটা পাস, এবং পরবর্তীতে দেখা গেল যে তিনি পেয়েছেন, এবং পাওয়ার পরে তিনি দ্বিতীয় প্রচেষ্টায় বলটাকে জালে জড়িয়েছেন সেকেন্ড অ্যাটেমে, এবং এটা হচ্ছে একেবারে অতিরিক্ত সময়ে গিয়ে গোলটা করেছে লিওনেল মেসি। এবং আর্জেন্টিনা 2-0 গোলে আর্জেন্টিনা এই ম্যাচ জিতে নিয়েছে। এবং দলটা কি অতিমাত্রায় মেসি নির্ভর হয়ে যাচ্ছে না? মানে এরকম কি মনে হচ্ছে না? দেখেন, মেসি নির্ভর একটা টিমের কিন্তু দেখেন একজন দলনেতা থাকে, প্লাস বড় বড় টিমগুলো কিন্তু একটা মোরালি আপ কিন্তু অনেক সময় অনেক প্লেয়ার দ্বারা উজ্জীবিত হয়। যেমন আমি আপনাকে বলবো, যেমন আমার বাংলাদেশে যেমন হামজা চৌধুরী আসার পর আমার টিমের স্পিডের সংখ্যা, প্লেয়ারদের মনোবল অনেক তুঙ্গে গেছে। তো আলটিমেটলি দেখেন ব্রাজিল টিমে বা আর্জেন্টিনা টিমে মেসি মানে তার কাছে অনেক প্রত্যাশা, ফ্রান্স টিমে এমবাপ্পে, এরকম প্রতিটা টিমের কিন্তু একটা থাকে, মানে দলনেতা থাকে যার উপর ভিত্তি করে টিমের স্ট্রেংথ অনেক বাড়ে। তো এই ক্ষেত্রে আমি বলবো মেসির উপরে অবশ্যই ডিপেন্ডেবল হয়ে গেছে। তো মেসি থাকাও কিন্তু একটা প্লাস পয়েন্ট দলের জন্য। না, ডেফিনেটলি অ্যাসেট, শিওরলি, অবশ্যই। মানে সেটা তো বটেই যে লিওনেল মেসি থাকা মানে একটা টিমের জন্য বিরাট। আর আমার দৃষ্টিতে আপনার ডি বক্সের ভিতর এই প্লেসিং যে শেষে ফার্স্ট গোলটা করেছে, এরকম গোল তার অজস্র আছে, অনেক গোল আছে তার। না, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মানে ইকবাল ভাই 5টা গোল করেছে এবার সে। আলজেরিয়ার এগেনস্টে 3টা গোল এবং এই ম্যাচে 2টা গোল। এই 5টা গোলই হচ্ছে মেসি গোল। মানে মেসির যে ট্রেডমার্ক গোলগুলো আমরা সেই বলা যায় যে এত দশক ধরে দেখছি, ঠিক সেই রকম 5টা গোল এবারে। মানে আমি এত ঠান্ডা প্লেয়ার ডি বক্সের ভিতর, এত ঠান্ডা প্লেয়ার আমি খুব কম দেখেছি। আমি দেখেছি যেমন ব্রাজিলের স্ট্রাইকার ছিল তখন রোমারিও, সেও কিন্তু খুব ডেঞ্জারাস ছিল ইন দ্য ডি বক্স। তো আসলে রোনালদো নাজারিও, সেও ডি বক্সের ভিতরে ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস ছিল। আমার আসলে তার ওই পাসিং কিন্তু দেখেন অনেক প্লেয়ারই কিন্তু এটা সে যে স্ট্রেন্থে পাসিং করে এরকম গোল কিন্তু তার অহরহ আছে। যেমন আলজেরিয়ার বিপক্ষে থার্ড গোলটা দেখেন, হ্যাঁ রাইট, দেখে আসতে করে বলটা দিচ্ছে একেবারে তাই। এবার আমরা ফ্রান্সের গোলগুলো দেখতে চাই। কিলিয়ান এমবাপের সাথে লিওনেল মেসির একটা অলিখিত লড়াই চলছে যে সর্বোচ্চ গোলদাতা কে হবে। এবং কিলিয়ান এমবাপে তিনিও 2টা গোল করেছেন। ঝড় বৃষ্টির ম্যাচ, সেই ম্যাচে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়েছে। এবং প্রথম যে গোলটা করেছেন এমবাপে, সেটা এমবাপেরও টিপিক্যাল স্টাইলের গোল, এবং বুলেট শট তিনি নিয়ে থাকেন। ম্যাচের বয়স যখন 14 মিনিট, তখন আসলে প্রথম গোল করে ফ্রান্স। কিলিয়ান এমবাপে তিনি দলকে এগিয়ে নেন। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ইরাক, তারা আসলে সেভাবে প্রতিরোধ করতে পারেনি এই ম্যাচটাতে। এবং এরপরে আমরা দ্বিতীয় গোল যেটা দেখছি, সেটা একটা স্লপি মিস্টেক ছিল ডিফেন্সে। এই স্লপি মিস্টেকের কারণে 54 মিনিটের মাথায় কিলিয়ান এমবাপে দ্বিতীয়বার গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন। এবং থার্ড যে গোলটা, সেটা ওসমান দেমবেলে, ফাইনালি ওসমান দেমবেলে তিনি একটা গোল পেলেন। যদিও প্রথম ম্যাচে তিনি খুব একটা ভালো ফুটবল খেলতে পারেননি,
কিন্তু এই ম্যাচে তিনি গোল করেছেন। সো ফ্রান্স হট ফেভারিট টিম এবার ওয়ার্ল্ড কাপের আনডাউটেডলি। নিঃসন্দেহে। ফ্রান্সকে কেমন দেখছেন বা এমবাপ্পেকে? আমি তো প্রথমেই বলেছি যেমন আর্জেন্টিনা যেমন মেসি নির্ভর, আর ফ্রান্সকে আমরা বলবো এখন কিলিয়ান এমবাপ্পে নির্ভর। কিলিয়ান এমবাপ্পে নির্ভর। এরপরেও অনেকগুলো ভালো প্লেয়ার আছে ফ্রান্স টিমে। তবে আমি গতবারে যে ফ্রান্স টিমকে দেখেছি, আমার কাছে কেন যেন মনে হয়েছে এবারে ফ্রান্স টিম আরো বেশি উজ্জীবিত, আরো বেশি আরো বেশি এবং উজ্জীবিত এটার একটা কারণ হচ্ছে অলিসের যে পারফরম্যান্স, সেটা ডেফিনেটলি একটা কারণ। খুবই। এবং দেখেন, ভালো কিছু করতে গেলে অবশ্যই ফ্রান্সকে ভালো করতে গেলে এমবাপ্পেকে ভালো করতে হবে, আর্জেন্টিনাকে কিছু ভালো করতে গেলে মেসিকে জ্বলে উঠতেই হবে। রাইট। সুতরাং ওই ক্ষেত্রে বলবো যে ব্রাজিলের আসলে আমরা আশা আছি যদি নেইমার যদি পরবর্তীতে নামে, হয়তো ওইরকম দলনেতা হয়ে সেও হয়তো ব্রাজিলকে এখান থেকে বের করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি। সো এবার আমরা দেখতে চাই নরওয়ে ভার্সেস সেনেগাল ম্যাচের গোলগুলো। আর্লিং হালান্ড পাল্লা দিয়ে তিনিও গোল করে চলেছেন। প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন এবং সেনেগালের এগেনস্টেও তিনি জোড়া গোল করেছেন। এবং এই ম্যাচটা সুপার ম্যাচ হয়েছে, সব মিলিয়ে 5টা গোল। প্রথম যে গোলটা হলো সেটা হচ্ছে ম্যাচের 43 মিনিটে, এবং পেরেরসেন তিনি 43 মিনিটে প্রথম আসলে নরওয়েকে এগিয়ে নেন। এবং এর পরবর্তীতে ম্যাচের বয়স যখন 48 মিনিট, তখনই আসলে আর্লিং হালান্ড তিনি আসলে গোল করেন। এবং এরপরে ফার্স্ট হাফে এই 2 গোলই। এরপরে গিয়ে 53 মিনিটের সময় তিনি আসলে প্রথম গোলটা শোধ করেন, এবং সেটা 53 মিনিটের ঘটনা। তখন স্কোর লাইন 2-1 হয়। এরপরে গিয়ে 58 মিনিটে আর্লিং হালান্ড তিনি আরও একটা গোল করেছেন, ডিবক্সের ভেতরে পজিশন নিয়ে চমৎকার প্লেসিং শট, সুপার প্লেসিং শটে আর্লিং হালান্ড, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের লাস্ট সিজনের টপ স্কোরার ছিলেন, সবচেয়ে বেশি গোল ছিল তার, তিনি গোল করেছেন। এবং তিনি একেবারে শেষ মুহূর্তে, ম্যাচের যখন বয়স 93 মিনিট, তখন সেনেগাল দ্বিতীয় গোলটা করে। সো নরওয়ে 3-2 গোলে সেনেগালকে হারিয়েছে। সেনেগাল দুটো ম্যাচই হেরেছে, কিন্তু সেনেগাল কিন্তু পুট আপ আ ভেরি গুড শো। তারা কিন্তু ফাইট করছে প্রতিটা ম্যাচে। দেখেন, ফার্স্ট ম্যাচ তারা যে ম্যাচটা হারে, যেটা হচ্ছে ওটাও কিন্তু তারা 1 গোল দিয়ে মনে হয় 2 গোল খেয়েছিল। রাইট। তো আলটিমেটলি গতকালকার ম্যাচটাও, আজকের ম্যাচটাও আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে সেনেগাল আসলে ভালো ফাইট করেছে, গোল খেয়েছে, কিন্তু দেখেন যেভাবে তার কিন্তু কামব্যাক করার সুযোগ কিন্তু লাস্টে পেয়েছিল, কিন্তু সে কিন্তু পায়নি। তো আমি বলবো যে আসলে সেনেগাল ফাইট করে সব ম্যাচ দুটো হেরেছে। আর নরওয়ের কথা বলবো, নরওয়ে আগের ম্যাচটাও ভালো, আগের ম্যাচও তারা কনভিন্সিং ওয়েতে জিতেছে, এই ম্যাচও জিতেছে। ফ্রান্সের এগেইনস্টে সেনেগাল ভালো ফুটবল খেলেছে, কোনো ডাউট নাই। স্পেশালি ফার্স্ট হাফে সেনেগাল খুবই ভালো খেলেছিল, এবং নরওয়ের এগেইনস্টেও তারা খুব ভালো খেলেছে। এবার আমরা যে ম্যাচটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আলজেরিয়া ভার্সেস জর্ডান। আলজেরিয়া আর্জেন্টিনার কাছে হারার পর এই ম্যাচে জর্ডানের এগেইনস্টে 2-1 গোলে জিতেছে। সেই গোলগুলো যদি আমরা দেখি, প্রথম যে গোলটা হয়েছে সেই গোলটা হয়েছে ম্যাচের 36 মিনিটের সময়। আল রাশদান তিনি দারুণ একটা প্লেসিং শটে প্রথম গোলটা করেন, এগিয়ে যায় জর্ডান এবং পিছিয়ে পড়ে আলজেরিয়া। এবং সেকেন্ড হাফে গিয়ে আলজেরিয়া দারুণভাবে আসলে খেলায় ফিরে এসছে, এবং সেকেন্ড হাফেই তারা দুটো গোল করে তারা ম্যাচটা জিতে নিয়েছে। এবং গোলটা হয়েছে 69 মিনিটে। বেন বাউলি তিনি 69 মিনিটে ম্যাচের সমতা ফেরান। বেন বাউলি 69 মিনিটের সময়। সো দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এফোর্ট, ফ্যান্টাস্টিক গোল ফ্রম আলজেরিয়া। এবং এরপরে গিয়ে গোলটা যেটা হলো সেটা নিয়ে একটু ডিবেট ছিল, সেটা হচ্ছে যে অফসাইড হয়েছে কি হয়নি। গুইরি 82 মিনিটের সময় তিনি গোলটা করেছেন, এবং এই গোলটা নিয়ে একটুখানি ওই অফসাইডের একটু আলোচনা আসলে রয়েছে। সো জর্ডান আলজেরিয়া, আমি বলবো যে আসলে জর্ডান একটা সুযোগ ছিল, এই ম্যাচ থেকে সেকেন্ড টিম কে যাবে এখন একটা সুযোগ ছিল ডেফিনেটলি। জর্ডান যদি আজকের ম্যাচ বের হয়ে যেত, তাহলে ডেফিনেটলি তার সেকেন্ড রাউন্ডে চলে যাওয়ার সুযোগ ছিল। আমি বলবো না আলজেরিয়া কামব্যাক করছে, ভালোভাবে কামব্যাক করছে। তো সত্যি কথা, আমরা চেয়েছিলাম যে আসলে জর্ডান আমাদের টিম, রাইট। আমরা তো অবশ্যই বাংলাদেশ জর্ডানের সাথে খেলেছে বেশ কয়েকবার। আমি নিজেও খেলেছি জর্ডানের সাথে খেলেছেন। সেই জর্ডান এখন বিশ্বকাপে খেলছে ইকবাল ভাই। আমরা কবে খেলবো বিশ্বকাপে? এটা প্ল্যানিং করি। অলরাইট, সো এই প্রশ্নের উত্তর আমি আপনার থেকে নেব, তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। আপনারা দেখছেন এসএ টিভির ওয়ার্ল্ড কাপ শো গোল। এই মুহূর্তে একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আশা করি সাথেই থাকবেন।
ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা দেখছেন এসএটিভি ওয়ার্ল্ড কাপ শো গোল। ফাইম রহমান আপনাদের সাথে আছি এবং আজকে আমাদের অতিথি সাবেক ফুটবলার এবং বাফুফে কর্মকর্তা ইকবাল হোসেন। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ক্রিস্টিয়ানো রোনালদো আজকে মাঠে নামছে এবং পর্তুগাল তারা আজকে মাঠে নামছে। তারা খেলবে আরও একটা এশিয়ান সাইড উজবেকিস্তানের এগেনস্টে। সো ডেফিনেটলি র্যাঙ্কিংয়ের বিস্তর ফারাক। পর্তুগাল নাম্বার 9 এবং উজবেকিস্তান 54-তে আছে। সো অনায়াসে এই ম্যাচ জেতা উচিত, কিন্তু এই পর্তুগাল ফার্স্ট ম্যাচে কিন্তু কঙ্গোর কাছে আটকে গেছে। না আসলে দেখেন, পর্তুগাল আমি বলবো অবশ্যই ভালো টিম। আমি জানি না তার টিমের অবস্থা। গত বছর পর্তুগাল অনেক ভালো ফুটবল ম্যাচ খেলেছিল। আর তার ফার্স্ট ম্যাচটা আমি যখন দেখেছি আমার কাছে মনে হয়েছে যেটা যে দেখেন রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, আমরা কিন্তু তাকেও আমরা পর্তুগাল টিমের মেসি ভাবি, আমরা প্রাণ ভোমরা তাকে জ্বলে উঠতে হবে। এক্স্যাক্টলি। লাস্ট ম্যাচে কিন্তু আমার কাছে মনে হয়নি যে ক্রিস্টিয়ানো রোনালদো ওরকম পারফরমেন্স আমার কাছে বেটার মনে হয়নি, বা সে কিন্তু সুযোগও পেয়েছিল। আমরা যে ক্ষিপ্রগতি রোনালদোকে দেখেছি আমরা কিন্তু গত ম্যাচে দেখতে পাইনি। সুতরাং আমি আশা করব যে পর্তুগালের মতো টিম সেকেন্ড রাউন্ডে যাওয়া উচিত এবং দর্শকদের জন্য অবশ্যই আজকে যদি যেতে হয় তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো। ইকবাল ভাই, ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল পণ্ডিতরা বলছে এবারের পর্তুগালের মিডফিল্ড বেস্ট, ওয়ার্ল্ড কাপের বেস্ট, যেখানে ব্রুনো ফার্নান্দেস ম্যানচেস্টার ইউনাইটেড ক্যাপ্টেন আছে, যেখানে বার্নার্ডো সিলভা আছে রিয়াল মাদ্রিদে তিনি যাচ্ছেন, যেখানে আপনার ডাবল চ্যাম্পিয়ন্স লিগ জেতা ভিতিনা আছেন এবং যে গোল করলো অর্থাৎ হুয়াও নেভাস, আরো একজন পিএসজি তারকা তিনি রয়েছেন। সো এই মিডফিল্ড হচ্ছে ওয়ার্ল্ড কাপের সবগুলো টিমের ভিতরে বেস্ট মিডফিল্ড। বাট মানে সামহাউ কঙ্গোর এগেইনস্টে ক্লিক করেনি, এই মিডফিল্ড ক্লিক করলো না। 7বার তারা অ্যাটেম্প নিয়েছে গোল করার, একটা মাত্র অন টার্গেট তারা ছিল পর্তুগাল এগেইনস্ট কঙ্গো। মানে সেই ক্ষেত্রে এই রোনালদোকে নিয়ে কিন্তু টিমের ভেতরে অনেক কি বলবো, মানে মিডিয়া বলছে যে গৃহযুদ্ধ চলছে। আমি আসলে এটা বলবো না একটা টিমের ভিতরে ড্রেসিং রুমের কি হয় এটা আসলে তারা বলতে পারবে। তবে এটা বলবো যে আসলে আমারও কাছে মনে হয়েছে যে পর্তুগাল তো এই টিম না, পর্তুগাল অবশ্যই ফেভারিট টিম, ফেভারিট টিম। তা আমার কাছে মনে হয় যে আজকের পর্তুগালকে দেখলে আমরা হয়তো আরো একটু ধারণা নিতে পারবো যে অ্যাকচুয়ালি গত ম্যাচে কি হয়েছে। তা আমরা আশা করি আমি তারপরে বলবো আমাদের উজবেকিস্তান আমাদের মহাদেশের টিম ভালো করুক, কিন্তু আমি চাইবো যে আজকে রোনালদো সহ তার পুরো টিমটা জ্বলে উঠুক। রাইট। সো এই উজবেকিস্তানের সাথে বাংলাদেশ 3টা ম্যাচ খেলেছে এক সময়। সো 2006 সালে আমরা এশিয়ান কাপের বাছাই পর্বে ওদের সাথে 2বার খেলেছিলাম। রেজাল্ট ভালো না, কিন্তু 3টা ম্যাচ আমরা খেলেছি। 2003 সালে 2 সালেও কিন্তু আমরা খেলেছি। আমি নিজে তখন খেলেছিলাম এই উজবেকের বিপক্ষে আমরা 5-1 গোলে হেরেছিলাম, 5-0 অথবা 5-1, জি এরকম ছিল স্কোর লাইন। সো 3টা ম্যাচ ওদের সাথে আমরা খেলেছি। আমরা জর্ডানের সাথে খেলেছি, আপনিও জর্ডানের সাথে খেলেছেন। দে আর প্লেইং ওয়ার্ল্ড কাপ। সো আমাদের বড় প্রশ্ন হচ্ছে যে আমরা কবে ওয়ার্ল্ড কাপ খেলবো, কি মনে হয়? দেখেন সবকিছু হামজা এসছে, সমিত এসছে, অনেক প্লেয়াররা আসছে, তো কি মনে হয়? দেখেন সবকিছুর একটা প্ল্যানিং দরকার। হ্যাঁ, সো আমরা কি সেই প্ল্যানে আগাচ্ছি? আমরা চেষ্টা করতেছি যে আমাদের একটা প্ল্যানিং আছে। আমরা এখন ওয়ার্ল্ড কাপ টার্গেট করি না, আমরা এশিয়ান স্ট্যান্ডার্ড টার্গেট করি। এশিয়ান কাপ যে আগে আমরা সাফ গন্ডি পেরিয়ে আমরা এখন এশিয়ান স্ট্যান্ডার্ডে যেতে চাই। এশিয়ান স্ট্যান্ডার্ডে গিয়ে যদি আমরা ফাইট করতে পারি, দেখেন 6টা টিম এখান থেকে আমরা ওয়ার্ল্ড কাপ খেলি, 6টা টিম না হোক, আমরা 10টা টিমের ভিতর 12টা টিমের মধ্যে থাকি। আমি মনে করি যে আস্তে আস্তে টার্গেটগুলো এখানে হওয়া উচিত। আগে এশিয়ান স্ট্যান্ডার্ডে যাই, এশিয়ান স্ট্যান্ডার্ডের পরে আমরা চিন্তা করব ওয়ার্ল্ড কাপ। সো এটা তো অবশ্যই ভাগ্যের ব্যাপার। এক্স্যাক্টলি। সো বাফুফে এই মুহূর্তে আসলে এশিয়ান কাপ নিয়ে কনসার্ন, যে নেক্সট এশিয়ান কাপে বাংলাদেশকে খেলতেই হবে। আমরা চেষ্টা করছি এটা গোছানোর জন্য, যে টিমটাকে ভালো করার জন্য আমরা চেষ্টা করতেছি। এবং সামনে সাব চ্যাম্পিয়নশিপ, মানে সেটাও তো নভেম্বরে আমাদের ওয়ার্ল্ড কাপ। জি। এবং এই সাব চ্যাম্পিয়নশিপে তো নিশ্চয়ই শিরোপাই আমাদের টার্গেট। অবশ্যই, যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা হবে, আমরা তো অবশ্যই দাবিদার। আর আপনি ইদানিং আমাদের টিমের যে পারফরমেন্স হচ্ছে, আমরা আশাবাদী। ওই যে বলেছি না যে আসলে এই নতুন প্লেয়ারগুলো ইনক্লুড হওয়ার পর আমরা কিন্তু একটু আশাবাদী টিম নিয়ে, যে হ্যাঁ আমাদের টিম ভালো করবে। রাইট, এক্স্যাক্টলি। সো রোনালদো মাঠে নামছেন এবং তারপরেই মাঠে নামবেন হ্যারি কেইন। অর্থাৎ ইংল্যান্ডের ম্যাচ রয়েছে, ইংল্যান্ড খেলবে ঘানার এগেনস্টে। অ্যান্ড ইংল্যান্ড ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং এগেনস্ট ক্রোয়েশিয়া, এবং সেই ম্যাচেও কিন্তু হ্যারি কেইন গোল করেছেন, 2টা গোল তিনি করেছেন। এবং গোল্ডেন বুটের একটা লড়াই তো শুরু হয়ে গেছে, যেখানে মেসি 5টা গোল করে টপে রয়েছেন, 4 গোল করে, এরপরে আর্লিং হালান্ড রয়েছেন এবং কিলিয়ান এমবাপ্পে তিনিও রয়েছেন। সো সেই তালিকাতে হ্যারি কেইনকেও হয়তো আমরা পাবো। ঘানা ভার্সেস ইংল্যান্ড। আমি আসলে বলবো যে ইংল্যান্ড একটা অন্যতম দাবিদার, এবারে ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড একটা অন্যতম দাবিদার। তার ফার্স্ট ম্যাচে কিন্তু তারা এটা প্রমাণ করেছে। ক্রোয়েশিয়া অনেক ভালো টিম, কিন্তু ক্রোয়েশিয়ার চেয়েও আমি এইবার ইংল্যান্ড টিমে অনেক পরিবর্তন দেখেছি। কিছু ইয়ং প্লেয়ার এসেছে যারা অলমোস্ট বিভিন্ন টিমের সুপারস্টার। রাইট। তাদের উপর নির্ভর করে ওই ক্লাবগুলোও চলে। এক্স্যাক্টলি। মানে জুড বেলিংহাম, আপনার হ্যারি কেইনের পাশে জুড বেলিংহাম খেলছে, আরেক পাশে রাশফোর্ড রয়েছে।
রাইট। এরপরে আপনি যদি ডেকান রাইসের কথা বলেন, ডেকান রাইস হ্যাড আ ফ্যান্টাস্টিক সিজন। ডেকান রাইস মাঝমাঠে খুব ভালো খেলেছে। আপনি দেখেন বিগত ইংল্যান্ড টিমে তখন কিন্তু সিনিয়র প্লেয়ারের সংখ্যা বেশি ছিল, এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, কিন্তু এইবার ইংল্যান্ড টিমটা আমার কাছে মনে হয়েছে অনেক ইয়ং টিম, এবং ফার্স্ট ম্যাচ এবং লাস্ট ম্যাচগুলো কিন্তু তারা ভালো করে আসছে। তো আমি যে ফ্রান্স আর্জেন্টিনার পাশাপাশি কিন্তু আমি ইংল্যান্ডকেও দাবিদার রাখি এবার ওয়ার্ল্ড কাপে। দাবিদার হোয়াট অ্যাবাউট দ্য কোচ? ধরেন এই যে সাউথগেটের জায়গায় টমাস তুখেল আসার পরেই তো পুরো টিমের দলের পরিবর্তনটা হয়েছে, একেবারে চেঞ্জ করে দিল এবং অনেকগুলো সিনিয়র প্লেয়ারকে সে মানে পালমারের মতো প্লেয়ারকে কিন্তু রাখেনি স্কোয়াডে, বাদ দিয়ে দিয়েছে। এর বাইরেও কিন্তু দেখেন হ্যারি কেনের একটা দুর্দান্ত ফর্ম যাচ্ছে, সে কিন্তু বায়ার্ন মিউনিখেও খুব ভালো খেলেছে এবং সবসময় গোলের মধ্যে ছিল সে। তো লাস্ট ম্যাচে সে 2টা গোল করেছে। Right. আমি বলবো যে আসলে এবার ইংল্যান্ড একটা ব্যালেন্স টিম, আমরা হ্যারি কেনের দিকেও তাকিয়ে থাকতে পারি। এক্স্যাক্টলি রাইট। সো এই ম্যাচ নিয়ে তো কথা বললাম, আরো ম্যাচ আছে সেগুলো নিয়ে কথা বলবো, তার আগে আরেকটা বিরতি নিতে হবে। আপনারা দেখছেন এসএটিতে ওয়ার্ল্ড কাপ শো গোল। আরো একটা বিরতি, ফিরে আসছি একটু পরেই, আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা দেখছেন এসএটিভির ওয়ার্ল্ড কাপ শো গোল। ফাইম রহমান আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে আজকে রয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ইকবাল হোসেন। ইকবাল ভাই, আপনাকে আরও একবার ওয়েলকাম করছি। আরও 2টা ম্যাচ, পানামা ভার্সেস ক্রোয়েশিয়া একটা ম্যাচ রয়েছে, কলম্বিয়া ভার্সেস কঙ্গো একটা ম্যাচ রয়েছে কালকে সকাল 8টার সময়। সো এই ম্যাচটাও ইন্টারেস্টিং, কারণ কলম্বিয়া তো ফার্স্ট ম্যাচ জিতে এসছে আর কঙ্গো হচ্ছে পর্তুগালের সাথে ড্র করে এসছে। সো ডেফিনেটলি কঙ্গো চাইবে আরও একটা ভালো রেজাল্ট করতে। সেকেন্ড রাউন্ডে যেতে গেলে কঙ্গোকে কিছু দেখাতে হবে, এক্স্যাক্টলি, এর বাইরে বিকল্প কিছু নয়। আর যা কলম্বিয়া যদি মনে করে যে কলম্বিয়া যে এই ম্যাচ জিতে পারবো, কলম্বিয়া ভালো টিম, কলম্বিয়া কিন্তু ভালো টিম, কলম্বিয়ার ম্যাচটাও দেখেছি, কলম্বিয়া ভালো টিম, ওইখানেও কিছু ভালো ভালো প্লেয়ার আছে, হ্যাঁ ওইখানে কিছু ভালো ভালো প্লেয়ার আছে, এখন যেভাবে উঠতে পারে। এক্স্যাক্টলি। সো ওভারঅল ওয়ার্ল্ড কাপ দেখে আসলে কোন দলগুলোকে এগিয়ে রাখছেন এখন পর্যন্ত? শিরোপার দাবিদার কাদের মনে হচ্ছে? আমি শিরোপার দাবিদারে ফ্রান্সকে রাখবো, 1 নম্বরে ফ্রান্সকে রাখবো, আর্জেন্টিনাকে রাখবো, ব্রাজিলকে রাখবো। ব্রাজিলকে রাখছেন আপনি? যা পারফরমেন্স দেখেছি এবং তখন সাহস পেয়ে তারপর বললাম যেহেতু নিজে সাপোর্ট করি, ব্রাজিল সাপোর্ট করেন। ব্রাজিলের খেলা ওভার 2 ম্যাচে কেমন লেগেছে? মানে ব্রাজিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম কি মনে হচ্ছে ব্রাজিলের খেলা দেখে? আদার্স টিমের কাছে বা আমার যেটা মনে হয়েছে যে ব্রাজিলকে আরো ভালো না খেলতে পারলে হয়তো এটা সম্ভব না, এবং সেক্ষেত্রে বাস্তবতা মানতে হবে, এবং সেক্ষেত্রে নেইমারকে বড্ড দরকার, অবশ্যই দরকার। এই ক্ষেত্রে আমি আপনাকে আরেকটা চমৎকার ফেভারিট বলবো, ইংল্যান্ডকে। ইংল্যান্ড টিম অন্যরকম টিম এবার, পাশাপাশি নেদারল্যান্ডস টিমও ভালো, স্পেনও ভালো, এই টিমগুলোকে সাধারণত এগিয়ে রাখবো। অলরাইট। সো বেসিক্যালি আসলে নেইমার মাঠে নামছেন, স্কটল্যান্ডের বিপক্ষেই নেইমারকে কার্লো অ্যানচেলোত্তি মাঠে নামাবেন সেই মানে ঘোষণা তিনি দিয়েই রেখেছেন। আমরা যদি গ্রুপ আই এর পয়েন্ট টেবিলটা দেখি, যেখানে ফ্রান্স 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে টেবিল টপার, নরওয়ে 2 ম্যাচ জিতেছে, তারাও 6 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। সো ফ্রান্স এবং নরওয়ের নেক্সট যে ম্যাচটা, এটা আসলে গ্রুপ চ্যাম্পিয়ন ডিসাইডার ম্যাচ হয়ে যাবে। সেনেগাল এবং ইরাকের কাছে কোনো পয়েন্ট নাই। আর গ্রুপ জেতে আমরা যদি দেখি, আর্জেন্টিনা অলরেডি পয়েন্টটা ভুল আছে, আর্জেন্টিনা 2 ম্যাচে 2টাতেই জিতেছে এবং তারা তাদের পয়েন্ট হচ্ছে 6, তারা টেবিল টপার। অস্ট্রিয়া আছে 2 নম্বরে 3 পয়েন্ট নিয়ে, আলজেরিয়ারও 3 পয়েন্ট। এবং গ্রুপ ই দেখছি আমরা, যেখানে জার্মানির 6 পয়েন্ট, আইভরি কোস্টের 3 পয়েন্ট, ইকুয়েডর এবং কুরাসাও তারা প্রত্যেকে একটা করে পয়েন্ট এখন পর্যন্ত পেয়েছে। সো এবার অবশ্য যেহেতু আপনার রাউন্ড অফ 32, বড় দলের গ্রুপ পর্বে বাদ পড়ার সম্ভাবনা আসলে আমি আরেকটা টিমের কথা বলবো, জার্মান টিম। তবে বিগত জার্মান টিমকে আমার কাছে যেরকম দেখেছি, আমার কাছে এবার জার্মান টিমকে ডেবাইটা হয়তো গুছিয়ে উঠবে, কিন্তু আগের জার্মান টিমের মতো কিন্তু মনে হয়নি। এবার বেশ কিছু নতুন প্লেয়ার আসছে, জার্মান তো আগে মাঠে নামা মানে একটা কিছু বিপ্লব ঘটানো, রাইট। কিন্তু আমি এই লাস্ট 2 ম্যাচে কিন্তু জার্মানের কাছে এটা খুঁজে পাইনি। না, একটা ম্যাচ তো খুবই দুর্বল, কুরাসাওয়ের এগেইনস্টে তারা খেলেছে, 7-1 গোলে জিতেছে ওই ম্যাচটাতে। সেকেন্ড যে ম্যাচ আইভরি কোস্টের সাথে, ওইটাতে তারা আসলে প্রথমে পিছিয়ে পড়েছিল এবং পিছিয়ে পড়ার পর তারা 2 গোল করে ম্যাচ জিতেছে এবং বদলি হিসেবে উন্দাভ মাঠে নেমে 2 গোল তিনি করেছেন। আমরা কিন্তু আরো ভালো ফুটবল চাই জার্মানির কাছে, চাই, কারণ জার্মানি নিয়ে তো একসময় গর্ব করার মতো টিম। ডেফিনেটলি। তো আমরা চাই জার্মানিও ভালো করুক, আসুক। 2014 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পর 18-22 এই 2টা ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বেই জার্মানি পেরোতে পারেনি। সো নাগেলসম্যান এসে নতুন করে দলটা সাজিয়েছেন, এন্ড নাও দে হ্যাভ ভেরি ট্যালেন্টেড সাম ফুটবলার্স, যাদের পক্ষে আসলে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব। রাইট। সো ইকবাল ভাই, এবার প্রেডিকশনের পালা। আমরা আপনার কাছ থেকে যদি আজকের ম্যাচগুলোর প্রেডিকশনগুলো একটা করে একটু জেনে রাখি আর কি, সবসময় আমরা আমাদের অতিথিদের কাছ থেকে জেনে রাখি। পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান, এই ম্যাচের রেজাল্ট কি হবে?
3-0 পর্তুগাল 3-0 গোলে জিতবে উজবেকিস্তানের সাথে। ওকে, সো ইংল্যান্ড ভার্সেস ঘানা, ইউরোপ ভার্সেস আফ্রিকা, এই ম্যাচ 2-0 ইংল্যান্ড 2-0 গোলে জিতবে। ওকে, পানামা ভার্সেস ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া 2-0 ক্রোয়েশিয়া 2-0 গোলে জিতবে। কলম্বিয়া ভার্সেস কঙ্গো, কলম্বিয়া ভার্সেস কঙ্গো, এটা 1-2 গোলের ব্যবধান হতে পারে। নেক্সট সাফ চ্যাম্পিয়নশিপে কোন দল চ্যাম্পিয়ন হবে? বাংলাদেশ। সো আপনি কনফিডেন্ট এই দল নিয়ে? ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই, যেহেতু আমি অনেকদিন ধরে টিমের সাথে কাজ একটু করছি। যদি বলেন যে প্রিপারেশনাল ফেজটা সম্পর্কে বলেন, আমরা সাফে নামার আগে ঠিক কি ধরনের প্রিপারেশন নেব, সেই প্ল্যান কি হয়েছে? আমরা সাফে যাওয়া নামার আগে অবশ্যই 1 মাস আগে আমরা 2টা ম্যাচ খেলবো, আর এই উইন্ডোতে আমরা 4 জাতির একটা ফুটবল টুর্নামেন্টের চেষ্টা করতেছি। কাদেরকে? সেপ্টেম্বরে এখনো টিমগুলো ফাইনাল হয়নি, যোগাযোগ শুরু হয়েছে। যোগাযোগ শুরু হলে মানে সেই এটাকে এশিয়ান, মানে আমাদের দক্ষিণ এশিয়ার আমি শ্রীলঙ্কা, মালদ্বীপ, দক্ষিণ এশিয়ার কোনো টিমকে আমরা চাচ্ছি না। শ্রীলঙ্কা, মালদ্বীপ এদেরকে চাচ্ছি না, এদেরকে চাচ্ছি না। আমরা বাইরের টিমগুলো আসিয়ান জুনের থেকে, যেহেতু ওই পিরিয়ডে আসিয়ান জুনের একটা টুর্নামেন্ট হবে, আসিয়ান জুনের মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, ওই বেসিসে আমরা চেষ্টা করবো হয়তো ইউরোপ থেকে কোনো একটা টিম আনার জন্য, পাশাপাশি মিডল ইস্ট থেকে একটা টিম আনার জন্য চেষ্টা করবো। তো আমরা ভালো টিমের সাথে খেলার চেষ্টা করতেছি, যে ঠিক আছে রেজাল্ট যাই হোক, বাট আমাকে শক্তপতি সাথে খেললে কিন্তু আমার প্লেয়াররা শিখবে। রাইট। তো এই জন্য আমরা সেপ্টেম্বরে 4 জাতির জন্য আমরা অবশ্যই চেষ্টা করতেছি, এবং এটা আমরা যেহেতু আমরা অনেকদিন ধরে বাংলাদেশি ম্যাচ খেলা দেখতে পাই না, আমাদের স্টেডিয়ামরাও সংস্কারের কাজ চলছে, অলমোস্ট আশা করি আগস্টের ভিতরে আগস্টের মধ্যে আমরা রেডি হয়ে যাবে। তো সেপ্টেম্বরে উইন্ডোটা আমরা আমাদের প্রেসিডেন্ট সর্বোত্তক চেষ্টা করতেছে যে আমরা 4 জাতি ফুটবল টুর্নামেন্টটা করে, কোচের সাথে আমরা বসেছিলাম, কোচের সাথে বসে কথা বলেছি, প্লেয়ারদের সাথে কথা বলেছি, সবাই আসলে বাংলাদেশের একটা খেলা দেখতে চাই। বাংলাদেশের মানুষ যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে বিগত দিনে ঢাকা স্টেডিয়ামে সাপোর্ট করেছে, আমরা চাই দেশের মানুষকে এরকম আরো কিছু ম্যাচ উপহার দিতে। আর একটা ব্যাপার একটু যদি বলেন, যে একটা ডাউট তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে সাফ চ্যাম্পিয়নশিপে আসলে হামজাকে পাওয়া যাবে কিনা, কারণ হচ্ছে সিজন চলতে থাকবে। অলমোস্ট পাওয়া না গেলেও হয়তো আমরা স্পেশাল ভাবে তাকে আনার চেষ্টা করবো, কারণ যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ এটা, যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ এটা, আর সে যেহেতু আমাদের প্লেয়ার, হয়তো সে ইন্টারন্যাশনাল লেভেলে অনেক বড় জায়গায় খেলে, তাকে একটু টার্মস অ্যান্ড কন্ডিশনে খেলতে হয়, যে কতগুলো ম্যাচ খেলতে পারবে, কতদিন আগে যাইতে পারবে, এগুলো কিন্তু তার সাথে টিমের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো সুতরাং আমরা চেষ্টা করবো ওই পিরিয়ডে জানি তাকে আমরা পাই। অলরাইট, সো ইকবাল ভাই, সো গুড টু টক টু ইউ। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, বাংলাদেশের ফুটবল এবং ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বললাম। নিশ্চয়ই আবারও আপনার সাথে ওয়ার্ল্ড কাপ চলাকালীন কথা বলার সুযোগ হবে। ওয়েল, সো সেপ্টেম্বরে 4 জাতি টুর্নামেন্টের চেষ্টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ। সো আমাদের ওয়ার্ল্ড কাপ আমরা যেটাকে বলি সাফ চ্যাম্পিয়নশিপ, নভেম্বরে বাংলাদেশ সেখানে দারুণ খেলবে, এবং আপনার দল ওয়ার্ল্ড কাপে ভালো খেলুক সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।